বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ভালো থাকো সেই কামনায় বরাবরের মতো আমি এস এম আজমুল্লাহ, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আজকের ফেসবুক লাইভ ক্লাসের আমরা এনজয় করব আমার 10ম লেকচার, অধ্যায় 9 এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি 4th সেমিস্টার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং। তো বন্ধুরা, গত ক্লাসে কি করানো হয়েছিল? বৈদ্যুতিক বিধির বিএনবিসি কি, আভ্যন্তরীণ ওয়ারিং কত প্রকার ও কি কি, এই ওয়ারিং সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরব চ্যানেল ওয়ারিং, সারফেস কন্ডুইট এবং কনসিল কন্ডুইট ওয়ারিং এর জন্য প্রয়োজনীয় মালামালের তালিকা এবং মেন সার্কিট, সাব সার্কিটের লোড ক্যালকুলেশন, তার, মেন সুইচ, সাব মেন সুইচ এবং সুইচের আকার নির্ধারণ। আমার ক্লাসের সাউন্ডের কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। এবার আমরা দেখি ওয়ারিং। আমরা সাধারণত 3 ধরনের ওয়ারিং করে থাকি: ব্যাটেন ওয়ারিং, চ্যানেল ওয়ারিং, কন্ডুইট ওয়ারিং। কন্ডুইট ওয়ারিং আবার 2 ধরনের আছে: সারফেস কন্ডুইট এবং কনসিল কন্ডুইট। এই ওয়ারিংগুলি সাধারণত বহুল ব্যবহৃত হচ্ছে। তার মধ্যে এই ব্যাটেন ওয়ারিংটা এখন আর তেমন চলছে না। সুতরাং আমরা সব জায়গায় বর্তমানে দেখতে পাবো যে চ্যানেল, সারফেস কন্ডুইট এবং কনসিল কন্ডুইট ওয়ারিং এর ব্যবহার সব থেকে বেশি। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা যেগুলি তোমরা দেখবা যে আগের বিল্ডিং, অনেক আগের, 30-40 বছর 50 বছর আগের বিল্ডিং, সেই বিল্ডিং গুলাতে এইরকম কাঠের ব্যাটেন বসানো হয় ওয়ালের উপরে এবং এটি হচ্ছে লিঙ্ক ক্লিপ। এই লিঙ্ক ক্লিপে একটি তার কাঁটা দিয়ে আটকানো হয় কাঠের ব্যাটেনের উপরে। এইগুলা লিঙ্ক ক্লিপ। আর এটি হলো ব্যাটেন। এর উপরে এই যে তার দেওয়া হয়েছে, এই তার বসানোর পরে এই লিঙ্ক ক্লিপটা লিঙ্কের সাথে আটকানো হয় এবং কাঠের বক্স থাকে, জংশন বক্স উপরে, যেখানে টি এর মতো দেখতে, সেই জায়গায় উডেন বক্স থাকে এবং এই কেবলটার নিচে সুইচ বোর্ডে, সেই সময় কাঠের সুইচ বোর্ড ব্যবহার করা হতো এবং সেখানে টাম্বলার সুইচ ব্যবহার করা হতো। আর এই পিভিসি কেবলের এখানে টুইন কোর তার ব্যবহার করা হতো। এই টুইন কোর তার না দিয়ে সিঙ্গেল কোর তার ব্যবহার করলে কোনো সমস্যা নাই। এবং পিভিসি কেবল, উডেন বক্স, এইগুলি উপর থেকে দেখা যায়। এইটার কি কি পদক্ষেপ অনুসরণ করতে হয় একটা ব্যাটেন ওয়ারিং এর, তার একটি নমুনা এখানে দেওয়া হলো। ব্যাটেন ওয়ারিং এর এখানে মোটামুটি 12টি ধাপ আছে।
এই 12টি ধাপ অনুসরণ করতে হবে। তো কি কি দেখো, এই ওয়্যারিং এর সাধারণত 250 ভোল্ট গ্রেডের পিভিসি টুইন কোর তার ব্যবহার করা হয়। প্রয়োজনে সিঙ্গেল কোর তারও ব্যবহার করা যেতে পারে। যে স্থানে ওয়্যারিং করতে হবে সেই স্থানে ওয়্যারিং এর নকশা অনুযায়ী রঙিন চক দিয়ে লাইন টানতে হবে। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কাঠের ফালি, বাটাম বা ব্যাটেন, কর্নার, রাউন্ড ব্লক, জয়েন্ট বক্স, সুইচ বোর্ড ইত্যাদি প্রস্তুত বা বাছাই করতে হবে। 4 নম্বরে কাঠের ব্যাটেন ও অন্যান্য সামগ্রী বসানোর জন্য ডায়াগ্রাম অনুযায়ী 60 সেন্টিমিটার বা 2 ফুট অন্তর অন্তর কাঠের গুলি বা রাওয়াল প্লাগ দেওয়ালের ছিদ্রের মধ্যে বসাতে হবে। এরপর কর্নার, রাউন্ড ব্লক, সুইচ বোর্ড, জয়েন্ট বক্স ইত্যাদি দেয়ালে স্ক্রু দিয়ে দৃঢ়ভাবে শক্তভাবে আটকাতে হয়। প্রথমেই ব্যাটেনের উপরে লিঙ্ক ক্লিপ বসাতে হয়। ব্যাটেনের দুই প্রান্ত হতে 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি দূরে দুটি লিঙ্ক ক্লিপ হাফ ইঞ্চি তার কাটার সাহায্যে লাগাতে হয়। এরপর মধ্যবর্তী দূরত্ব হবে, মানে এটা দুই মাথার দুই দিকে 2 ইঞ্চি দূরে দুইটা থাকবে। এরপর মধ্যবর্তী দূরত্ব হবে 12 থেকে 14 সেন্টিমিটার। ব্যাটেনের উপর লিঙ্ক ক্লিপ স্থাপন করা শেষ হলে ব্যাটেনগুলো দেয়ালে স্ক্রুর সাহায্যে লাগাতে হবে। এরপর ডায়াগ্রাম অনুযায়ী ব্যাটেনের উপর তার টেনে দৃঢ়ভাবে বসিয়ে লিঙ্ক ক্লিপের সাহায্যে আটকাতে হবে। ব্যাটেনের উপর তার বসানো শেষ হলে ডায়াগ্রাম অনুযায়ী বিভিন্ন সরঞ্জামাদি যেমন সিলিং রোজ, সুইচ সকেট ইত্যাদি স্ক্রুর সাহায্যে বসাতে হবে। সুইচ বোর্ডের অবস্থান সবসময় মেঝে থেকে 1.25 মিটার অর্থাৎ 4 থেকে 5 ফুট উচ্চতায় দরজার পাশেই হওয়া উচিত। এই লিঙ্ক ক্লিপ দিয়ে গাছার বেশি টুইন কোর কেবল ব্যবহার করা উচিত নয়, অর্থাৎ দুইটার বেশি একটা লিঙ্ক ক্লিপে ব্যবহার করা যাবে না। করলে করা যাবে কিন্তু সেটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, শক্ত হবে না। দেওয়ালে উলম্ব লাইন টানতে হলে ছাদ থেকে প্লাম বব বা ওলন ঝুলিয়ে সুতা সুতাতে রঙিন চক বা চুনের গুঁড়া লাগিয়ে সুতায় একটু টান দিয়ে ছেড়ে দিলেই দেয়ালে উলম্ব রেখার সৃষ্টি হয়। আনুভূমিক দাগ দেওয়ার জন্য রঙিন চক, স্কেল বা রঙিন সুতা আনুভূমিকভাবে স্থাপন পূর্বক আগের প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে। এরপরে দেখো আমরা সারফেস অবলিক কনসিল কন্ডুইট ওয়্যারিং এর বিভিন্ন ফিটিংস এর ফিক্সার ফিটিংস এর ছবি দেখতে পাচ্ছি। এইগুলি হচ্ছে কন্ডুইট বা পাইপ। এই পাইপ আগে ব্যবহার করা হতো এমএস পাইপ বা জিআই পাইপ, বর্তমানে ব্যবহার করা হয় পিভিসি পাইপ। এমএস বা জিআই পাইপ আগে ব্যবহার করা হতো, এটি এখন আর ব্যবহার করা হয় না। দুইটি কারণ: এক, দাম বেশি; দুই, যদি তারে কোনো সময় শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে দুর্ঘটনার মাত্রা অনেক বেশি হয়ে যাবে এবং বিল্ডিং এর আর্থিং মানে বিদ্যুতায়িত হয়ে যাবে। এই বিভিন্ন ফিক্সার ফিটিং দেখো এখানে লুপ রিং, সার্কুলার কন্ডুইট বক্স, তারপরে ক্লিপ, এই আউটলেট কন্ডুইট বক্স, তারপরে স্ট্রেপ শ্যাডেল, এই শ্যাডেলের মাপ বিভিন্ন আকারের এখানে আছে। এই ফিক্সার ফিটিং গুলা এইখানে কন্ডুইট ওয়্যারিং এর সময় সেই সারফেস কন্ডুইট ওয়্যারিং এ তোমরা দেখতে পাবা এবং দোকানে গেলেও এটা বিভিন্ন ইয়ে করতে গেলে সেখানেও দেখা যাবে। তারপরে সারফেস কন্ডুইট ওয়্যারিং দেখতে কিরকম হবে?
এটি একটি বিল্ডিং। এই বিল্ডিং এর ইটের গাঁথনির উপর দিয়ে এই যে দেখা যাচ্ছে যে পাইপ নামছে এবং এই পাইপের বাহির থেকে দেখা যাবে সারফেস কন্ডুইট মানে এটা বাহির থেকে দেখা যাবে, আমরা দেখতে পাবো। এবং এই যে আরেকটি লাইনের একটা সেকশন ভিউ দেওয়া হয়েছে, এই বিভিন্ন এই যে পাইপ ১ ২ ৩ ৪ ৫ ৫টি পাইপ ৩টি পাইপ সরাসরি উঠে গেছে এবং ২টি পাইপ এই বাঁকা হয়ে অন্য দিকে চলে গেছে অন্য ওয়ালে। তো এইরকম ভাবে দেখা যাবে। এরপরে আমরা আসি এই সারফেস আর কনসিল কন্ডুইটটা আমরা দেখতে পাই না, আমরা শুধু সুইচ বোর্ডটা দেখতে পাই এবং ফ্যান লাইটের ওখানে গিয়ে প্লাস্টারের নিচ দিয়ে লাইন চলে গেছে, সেখানে প্লাস্টারের নিচে পাইপ থাকবে, পাইপের ভিতরে তার টানা থাকবে। এবার এই কনসিল কন্ডুইট এবং সারফেস কন্ডুইট ওয়্যারিং করার জন্য কি কি পদক্ষেপ, এখানে 10টি পদক্ষেপ নিয়ে আলোচনা করব। যে ১ নাম্বার, যে স্থাপনায় কন্ডুইট ওয়্যারিং করা হবে তার একটি ডায়াগ্রাম তৈরি করতে হবে। সেই প্ল্যান অনুযায়ী সর্বপ্রথমে কন্ডুইট পিভিসি পাইপ বাড়ির ছাদে স্থাপন করতে হবে। দক্ষ ইলেকট্রিশিয়ান ও হেল্পার দ্বারা দ্বিস্তর রড বাইন্ডিং এর ভেতর দিয়ে, ছাদে রড বাঁধা থাকবে ২ স্তরের ভিতর দিয়ে থাকবে, নকশা অনুযায়ী কন্ডুইট পাইপ বিছাতে হবে। সকেট, এলবো, ব্যান্ড ইত্যাদির মাধ্যমে সমগ্র ছাদে পাইপ বিছিয়ে গুনা তার দিয়ে রডের সাথে আটকাতে হবে যাতে পাইপের অবস্থান বিচ্যুত না হয়। বিভিন্ন রুমে ফ্যান বসানোর স্থানে শাটারিং এর উপর সিমেন্টের কাগজ বিছিয়ে তার উপরে ফ্যানের হুক স্থাপন করতে হবে, যার মধ্যে কন্ডুইট পাইপের মুখ এসে ঠেকে। বিভিন্ন রুমের টিউবলাইট, সুইচ বোর্ড, লাইটিং পয়েন্ট ইত্যাদির জন্য সেই সকল স্থানে ছাদ থেকে কন্ডুইট পাইপ লাগিয়ে রাখতে হবে যেন কন্ডুইট পাইপের মুখে রুমের দেয়ালে অবস্থান করে। এই অবস্থান এমনভাবে হবে যেন কন্ডুইটের উপর অন্তত ১০ মিলিমিটার প্লাস্টার করা যায়। ছাদের সাথে ওয়ালের কন্ডুইটের মুখ এমনভাবে থাকতে হবে যাতে প্লাস্টারের নিচে ঢাকা থাকে। ৫ নাম্বার, ছাদে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের অবস্থান, যেমন সিলিং ফ্যান, ঝাড়বাতি, ফল সিলিং লাগানোর হুক, রাউল বোল্টের সাহায্যেও করা যেতে পারে। এটা পরবর্তীতে না করে আমরা ওই ছাদের সাথেই করব। ইত্যাদি সঠিক মাপে সঠিকভাবে মাপযোগ করে অবস্থান চিহ্নিত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমরা যখন বিল্ডিং এর ছাদে যখন মিস্ত্রি কাজ করবে সেই সময় তাদেরকে তোমরা ফলো আপ করার জন্য তোমরা এটি অবশ্যই নির্ধারণ করবে, এতে ঢালাইয়ের বাইন্ডিং ক্যাপাসিটি ভালো থাকে। এছাড়া যতদূর সম্ভব কম পাইপ ছাদে স্থাপন করতে হবে। ঢালাইয়ের সময় পাইপের অবস্থান স্থানচ্যুত না হয় বা জয়েন্ট না খুলে যায় তা নিবিড় পর্যবেক্ষণের জন্য ছাদ ঢালাইয়ের দিন ছাদে অবস্থান করতে হবে। এছাড়া পাইপের ক্ষয়ক্ষতি, আঘাতপ্রাপ্ত হওয়া, পানি, সিমেন্ট ইত্যাদি যেন পাইপে না ঢুকে এ সকল বিষয়েও লক্ষণীয়। বিভিন্ন রুমের দেয়াল গাঁথনির সময় নকশা অনুযায়ী সুইচ বোর্ড, এইচডিবি, এমডিবি, কম্বাইন্ড 3 পিন সকেট, বিভিন্ন গ্যাং সুইচ, পাওয়ার সকেট ইত্যাদি যথাযথ স্থানে বসাতে হবে। পিছনের অংশ এমনভাবে বসাতে হবে যাতে কভার অংশ লাগানোর পর তা প্লাস্টারের সামনে বের হয়ে থাকে, অর্থাৎ প্লাস্টারকৃত রুমের দেয়াল থেকে কভার অংশটুকু বের হয়ে থাকবে। দেয়ালে নকশা অনুযায়ী গ্রাইন্ডার মেশিনের ব্লেডের সাহায্যে খাঁজ বা চ্যানেল কেটে তাতে শ্যাডেল দ্বারা কন্ডুইট পাইপ দেওয়ালে আটকাতে হবে।
এই পাইপগুলোর মুখ সুইচ বোর্ড সহ দেয়ালে স্থাপিত বিভিন্ন সরঞ্জামাদির ভিতর থাকতে এবং অন্য দিক থেকে ছাদ থেকে আগমনী পাইপের মুখে সংযোগ করতে হবে। কনসিল কন্ডুইটের কাজ শেষ হলে অন্যান্য সরঞ্জামাদি বসানো এবং তার ঢুকানো এবং অন্যান্য কাজ সারফেস কন্ডুইট ওয়্যারিং এর মতোই করতে হবে, যা আগেই বর্ণনা করা হয়েছে। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা চ্যানেল ওয়্যারিং দেখছো। তোমরা দেখো যে এখানে চ্যানেল ওয়্যারিং এর একটা ছবি দেওয়া হয়েছে। চ্যানেল ওয়্যারিং ঠিক এরকমই থাকে। এইখানে একটি ওয়ার্কিং টেবিলে ডেমো চ্যানেল ওয়্যারিং করা হয়েছে, তারই একটি ছবি। এরকম ভাবে চ্যানেল থাকবে এবং চ্যানেলের যে জয়েন্টগুলি থাকবে সেই জয়েন্টগুলি যেন ফাঁকা না থাকে, এমন ভাবে কাটতে হবে যেন এই চ্যানেল কাটার সময় দেখতে হবে যে আমার এই জয়েন্ট দিয়ে যাতে পিঁপড়ে না ঢোকে। যদি পিঁপড়ে বেশি ফাঁকা থাকে তাহলে এর ভিতরে পিঁপড়ে অথবা মাকড়সা অথবা টিকটিকি এরা বাসা বাঁধতে পারে এবং অনেক সময় এরা যাওয়া আসা বা নড়াচড়ার ফলে একটা কি শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেই জন্য এই ওয়্যারিং গুলা করার সময় দেখতে হবে যে কোনো ফাঁকা বা গ্যাপ সৃষ্টি যেন না হয়। এরপর আমরা দেখব যে চ্যানেলের বিভিন্ন চ্যানেল ওয়্যারিং বা সারফেস কন্ডুইট ওয়্যারিং বা কনসিল কন্ডুইট ওয়্যারিং এর কি কি মালামাল লাগে। এখানে আমি সবগুলার বর্ণনা দিতে পারবো না। এক, মেন নামগুলো আমরা বলবো। ICDFB, আয়রন ক্লাড ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড, এটা ব্যবহার করতে হবে। মেন সুইচ থাকবে। মেন সুইচ হলো এই তিন ধরনের আছে, ডিপিআইসি, টিপিআইসি এবং টিপিআইসিএন। তারপরে সার্কিট ব্রেকার থাকবে। সার্কিট ব্রেকার আবার এমসিএম, এমসিসিবি এবং এমসিসিবি এবং এমসিবি আর একটা থাকবে, এটা এমসিবি প্রথমটা। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখান থেকে এই ডিপিআইসি অথবা এমসিসিবি এর যে স্পেসিফিকেশন, অ্যাব্রিভিয়েশন, এইগুলো তোমরা ভালো করে রপ্ত করবা। এগুলি পরীক্ষাতে আসবে বা এমনি ব্যবহারিক জীবনেও তোমাদের আসবে। এরপরে লাগবে কাট আউট, সুইচ বোর্ড, জয়েন্ট বক্স, রাউন্ড ব্লক, চ্যানেল, পিভিসি কন্ডুইট, উড পিন বা রাউল প্লাগ, উড কর্নার ইত্যাদি, সিলিং রোজ, ল্যাম্প হোল্ডার, লিঙ্ক ক্লিপ, পিন সহ, তার ব্রাশ ব্র্যাকেট, প্লাগ ও সকেট, ল্যাম্প শেড, স্ক্রু, আয়রন স্ক্রু, মেশিন স্ক্রু, ব্রাশ স্ক্রু বিভিন্ন সাইজের আছে। কন্ডুইটটি পিভিসি বেন্ড, ইন্সপেকশন টি, পিভিসি এলবো, কন্ডুইট শ্যাডেল, লক নাট, কন্ডুইট ফ্লেক্সিবল কাপলিংস, বুশ, কন্ডুইট নিপলস, এই মালামালগুলি সাধারণত লাগবে। এবার আমরা আসি একটি ছোট বিল্ডিং এর জন্য ওয়্যারিং এর লেআউট প্ল্যান। আমি এখানে একটি লেআউট প্ল্যানই দেখিয়েছি, যেখানে প্রত্যেকটা সুইচ বোর্ড দেখো বাথরুমের এই দরজা দিয়ে ঢুকে এই দরজার পাশেই, এবং এইখানেও তাই করা হয়েছে। এখানে সুইচ বোর্ডের উপরের অংশেই একটি লাইট, এখানে ফ্যান, এখানে আরেকটি লাইট, এই পাশে আরেকটি লাইট, অর্থাৎ তিনটি লাইট দেওয়া হয়েছে আর একটি ফ্যান দেওয়া হয়েছে বেডরুমের। ঠিক এরকম প্ল্যান দেখে রুমের এই যে মাপ আছে, ছাদের পাইপ ফেলার জন্য যে কথাটি আমি আলোচনা করলাম, যে মাপ যোগ দেখে ছাদের পাইপ ফেলতে হবে, সেটি হলো এই যে ওয়ান, এই বেডরুম টু এর দেখো 4.15 ইন্টু 3.5 মিটার, এই মাপগুলি মিটারে দেওয়া আছে। এই এত মিটার পর, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা দৈর্ঘ্য বরাবর 4.15 মিটার দৈর্ঘ্য বরাবর এখানে পাইপ দিতে হবে, যাতে এই পাইপটা ওইভাবে চলে আসে ছাদের উপর দিয়ে। এর থেকে এমন ভাবে দিতে হবে যাতে এই ওয়ালের
ঠিক বাহির ফ্লাশেই থাকে। আবার এই 3.6 মিটার মানে এখান থেকে এই পর্যন্ত এইখানেই থাকবে, যে এই সোজা এইভাবে একটা চলে যাবে। তাহলে এই মাপজোক আমাদেরকে বুঝতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর আর্কিটেকচারাল প্ল্যান সম্পর্কেও ধারণা থাকতে হবে, তাহলেই এটি দেখা যাবে। আর এই চিত্রটি দেখানো হয়েছে যে আমরা লাইনটা আমি কিভাবে নিব, কার সাথে কিভাবে কানেকশন হবে। এই যে সুইচ বোর্ড থেকে এইভাবে আসে, এইভাবে আসছে, এইভাবে আসছে, বিভিন্ন জায়গায় আমি বারান্দা পর্যন্ত নিয়ে নিয়েছি। এখান থেকে এইভাবে গেছে, যা এই সুইচ বোর্ডের আন্ডারে আসছে। অর্থাৎ কোন লাইট লোডগুলি, লাইট অথবা ফ্যান অথবা যাই হোক, এইগুলি কোন সুইচ বোর্ডের আন্ডারে থাকবে সেটি এখানে দেখানো হয়েছে। এবং এইখানে দেখো সাব সার্কিটের লাইন দেওয়া আছে, সোজা টান মিটারের দেওয়া আছে, যে মিটার এখানে বসবে। তারপরে মেন সুইচটা মিটারের পাশেই। এরপরে আসছে এইটি হলো ডিস্ট্রিবিউশন বক্স, এইটা ডিস্ট্রিবিউশন বক্স। এই লিজেন্ড দেওয়া আছে, কোনটার চিত্রের কি মিন করবে এইটা তোমরা ভালো করে দেখে নিবা। আর আরেক এবার আসা যাক মেন সার্কিট এবং সাব সার্কিটের লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশন করার আমি একটি ছক দেখিয়েছি, তোমাদের বাসায় তোমরা এরকম ভাবে তোমরা দেখে নিবা যে টেবিল ছক করে কয়টি রুম আছে, সেই রুমের কি কি লোড আছে। লাইটিং লোডের জন্য একটি ছক হবে, আর পাওয়ার লোডের জন্য আরেকটি টেবিল হবে। এখানে মাস্টার বেডরুমের হলো অ্যাটাচ বাথ সহ পয়েন্ট সংখ্যা আছে 6টি, কি কি তার বিবরণ এবং কয়টার সংখ্যা আছে, সেই পয়েন্ট প্রতি ওয়াটেজ কত, সেই ওয়াটেজ দিয়ে মোট ওয়াটেজ। এইভাবে করে প্রত্যেকটা রুম ভাগ করলে কি হবে, যে আমার টোটাল ওয়াটেজ পাবো। এরপরে এই মনে করি সাপ্লাই ভোল্টেজ 230। প্রিয় শিক্ষার্থী, তোমরা সাপ্লাই ভোল্ট 230 বা 220 ধরে করতে পারো। আমরা এখানে ধরলাম 230 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর ইউনিটি বা একক ধরা হয়েছে। এইবারে ছক টেবিল অনুসারে কি হবে, লোড আমরা পেলাম মোট লাইটিং লোড এর ক্ষেত্রে 6850 ওয়াট, মোট লাইটিং পয়েন্ট 27 এবং পাওয়ার পয়েন্ট 2টি, সুতরাং মোট পয়েন্ট 29টি। এই ক্ষেত্রে প্রত্যেক পাওয়ার পয়েন্টের জন্য একটি স্বতন্ত্র সাব সার্কিট এবং লাইটিং লোডের জন্য 8 থেকে 10টি পয়েন্টের জন্য একটি করে সাব সার্কিট করতে হবে। এখানে এই বিষয়টি খেয়াল রাখো যে প্রত্যেক পাওয়ার পয়েন্টের জন্য, অর্থাৎ ফ্রিজ, এসি, গিজার, এইগুলি পাওয়ার পয়েন্টের জন্য একটাই সাব সার্কিট করব আমরা, দুইটা করলেও চলবে। আর লাইটিং লোডের ক্ষেত্রে লাইট, ফ্যান এইগুলির জন্য বা 2 পিন সকেট 8 থেকে 10টি পয়েন্টের জন্য একটি করে সাব সার্কিট করতে হবে। আরেকটি কথা বলে নেই প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে রাখতে হবে যে প্রতিটা রুমের জন্য যদি একটি সাব সার্কিট হয়, সেখানে যদি 8টার পরিবর্তে 5টিও পয়েন্ট থাকে, তবুও একটা সাব সার্কিট করলে সেটি আরো বেশি মেইনটেনেন্স ম্যান আমাদের জন্য ভালো হবে। বাট খরচ একটু বেশি হবে, সেই একটু বেশি খুব বেশি পরিমাণে না। অতএব এখানে দেখো লাইটিং সাব সার্কিট হলো এই যে 27, মোট লাইটিং পয়েন্ট 27 ভাগ 8, লাইটিং পয়েন্টকে 8 দিয়ে ভাগ করলে 3.375, তার মানে 4টি করতে হবে। তার মানে দেখো 8টি করে থাকলো না। সুতরাং ড্রয়িং ও কিচেনে 2টি পাওয়ার লাইন সহ মোট সাব সার্কিট হবে 6টি, 4 প্লাস 2। এই যে এই 2টি পাওয়ার লোড আছে, সেই কারণে এই 2 যোগ এই সাব সার্কিট। এখন ক নাম্বার, মেন সার্কিটের ফুল লোড কারেন্ট। মেন সার্কিটের ফুল লোড কারেন্ট হচ্ছে মোট পাওয়ার ভাগ 230, তাহলে 29.78 অ্যাম্পিয়ার। আর সাব সার্কিটের লোডের হিসাব কি হবে, সাব সার্কিট 1 মাস্টার বেড ও সংলগ্ন বাথরুমে লোড কারেন্ট কি হবে, ওয়াট ভাগ ভোল্ট। এই ওয়াটেজ হচ্ছে ওই মাস্টার বেড ও সংলগ্ন বাথরুম সহ
460 ওয়াটকে 230 ভোল্ট দিয়ে ভাগ করলে 2 অ্যাম্পিয়ার। ঠিক এরকম সাব সার্কিট 2 এর হিসাব করলে দেখা যাবে 1.75 অ্যাম্পিয়ার। এরপরে সাব সার্কিট 3 তে আসছে কত? একইভাবে 2.48 অ্যাম্পিয়ার। সাব সার্কিট 4 এ এরকম আসছে 1.83 অ্যাম্পিয়ার। এবং এখানে একটি বিষয় যে 5 অ্যাম্পিয়ারের নিচে কিন্তু সবগুলাতেই কারেন্ট আসছে। এবং পাওয়ার সার্কিট 1 কিচেন রুমে আসছে লোড কারেন্ট 8.7 অ্যাম্পিয়ার। পাওয়ার সার্কিট 2 ড্রয়িং রুমে কি আসছে 13.14 অ্যাম্পিয়ার। এবারে তার মেন সুইচ এবং সাব মেন সুইচ এবং সুইচের আকার নির্ধারণ। এইবার ওই হিসাব থেকেই আগের স্লাইডের হিসাব থেকেই দেখো 4টি লাইন সাব সার্কিটের জন্য প্রস্তাবিত লোড কারেন্ট নিরূপণ। আমরা 2 অ্যাম্পিয়ার পেলাম, 1.4 অ্যাম্পিয়ার পেলাম, 2.48 পেলাম এবং 1.83 পেলাম। অর্থাৎ প্রত্যেকটি সার্কিটের কারেন্ট 5 অ্যাম্পিয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই ক্ষেত্রে 250 বা 440 ভোল্ট গ্রেডের IYAL তার ব্যবহার করা উচিত। তবে সার্কিট লাইন বিধায় এখানে এই যে 3/0.036 ইঞ্চি বা 320 বা 3/0.915 মিলিমিটার বা 2 RM সাইজের তার ব্যবহার করতে হবে, যার কারেন্ট বহন ক্ষমতা 20 অ্যাম্পিয়ার। এছাড়া সকল সুইচ বোর্ড থেকে প্রতিটি পয়েন্ট পর্যন্ত ফাইনাল সাব সার্কিটে এই 3/0.029 ইঞ্চি বা 1.29 মিলিমিটার স্কয়ার সাইজের তার ব্যবহার করতে হবে, যার কারেন্ট বহন ক্ষমতা 16 অ্যাম্প। এই তারগুলো বাজারে 1.3 থেকে 1.3 RM থেকে 1.5 RM নামে পরিচিত। তাহলে এখানে সাব সার্কিটের তার ব্যবহার করতে হবে কত? 1.3 থেকে 1.5 RM। আর মেন সার্কিটের কারেন্ট হিসাব করে দেখা গেল যে 20 অ্যাম্পিয়ারের 2 RM এর তার ব্যবহার করতে হচ্ছে। এরপরে আসি পাওয়ার লোডের ক্ষেত্রে। পাকঘরের জন্য পাওয়ার সার্কিট এর লোড কারেন্ট হলো 8.7 অ্যাম্পিয়ার। আর ড্রয়িং রুমের জন্য পাওয়ার সার্কিট 2 এর কারেন্ট হলো 13.04 অ্যাম্পিয়ার। এরপরে ড্রয়িং রুমের জন্য এই যে 13.04 এর সাথে 1.25 গুণ করা হলো, এইটার সমান সমান হচ্ছে কত? 16.30 অ্যাম্পিয়ার। যেহেতু এসি চলবে বিধায় 13 দশমিক এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 26.08 অ্যাম্পিয়ার ধরা যায়। এই ক্ষেত্রে তারের সাইজ হবে কত? 7/036 ইঞ্চি বা 4 RM থেকে 4.5 RM। প্রিয় শিক্ষার্থী, এইখানে আমরা বলি যে তারের সাইজ নির্ধারণের ক্ষেত্রে আমরা 1 থেকে এই যে 1.25 থেকে 1.5 গুণ যে লোড কারেন্ট হিসাব করে আসবে, তার চাইতে 1.25 থেকে 1.5 গুণ বেশি আমরা তার রেটিং এর তার দিব। এখানে লোড কারেন্ট হয়েছিল 13.04 এর 100 গুণ, অর্থাৎ 1.25 গুণ করলে 16 হচ্ছে। আবার যেহেতু এসি চলবে, এসির সাইজ কিরকম হবে সেইটা আর কেউ একটু কম বেশি করতে পারে, সেই জন্য এটি এখানে 2 দিয়েও গুণ করা হয়েছে। দিয়ে যে কারেন্টটা আসবে এখানে 26 অ্যাম্পিয়ারের হয়তো তার নাই বাজারের,
তারের টেবিলে যদি দেখি যে ওয়্যার টেবিলে ৩০ অ্যাম্পিয়ারের তার আছে, তাহলে এখানে ৩০ অ্যাম্পিয়ারের তার আমাকে ব্যবহার করতে হবে। এবং এই ৩০ অ্যাম্পিয়ারের তারের সাইজ যদি হয় এরকম ওই টেবিলে, তাহলে 4.4 আরএম অথবা 4.5 আরএম এর মধ্যেই থাকতে হবে। কিন্তু কখনোই এখানে হিসাবে আসলো ২৬ আরএম, এখানে ২৬ অ্যাম্পিয়ার, এখানে ২০ অ্যাম্পিয়ারের তার কখনোই ব্যবহার করা যাবে না। তো সুতরাং বন্ধুরা, আমার সময় সংক্ষিপ্ত। এরপরে আমরা মেন সুইচের ক্ষমতা নিরূপণ। প্রস্তাবিত বারের মোট লোড হলো এই ৬৮৫০ ওয়াট, সাপ্লাই ভোল্টেজ ২৩০ ভোল্ট, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি। এই ধরে কি হবে, মেন সার্কিটের কারেন্ট হবে 29.78 অ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে এমসিসিবি যদি ব্যবহার করি তাহলে সুইচের রেটিং নির্ধারণের জন্য লাইন বা সার্কিট কারেন্টের 200% বেশি ধরার প্রয়োজন হয়, অর্থাৎ এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। এই 2 দিয়ে গুণ করার কারণ কি, অর্থাৎ 1.5 থেকে 2 দিয়ে গুণ করতে হবে সার্কিট ব্রেকারের সাইজ নির্ধারণ করার ক্ষেত্রে। এটাই হলো ফাইনাল, মনে রাখতে হবে। কারণ আমার শর্ট সার্কিট হলে একটি শর্ট সার্কিটে কত গুণ কারেন্ট বেশি প্রবাহিত হবে, এটি তোমাদের কি জানা আছে? যদি জানা না থাকে তাহলে তোমরা জেনে নাও যে স্বাভাবিক অবস্থায় যতটুকু কারেন্ট প্রবাহিত হবে, অস্বাভাবিক অবস্থায় অর্থাৎ শর্ট সার্কিট হলে স্বাভাবিকের চাইতে 5 থেকে 7 গুণ বেশি কারেন্ট প্রবাহিত হবে। সেই কারণে আমরা সার্কিট ব্রেকারের সাইজ নির্ধারণ করার ক্ষেত্রে 1.5 থেকে 2 গুণ বেশি আমরা ব্যবহার করব। কারণ 5 থেকে 7 গুণ যদি বেশি ব্যবহার করি তাহলে আমার সার্কিট ব্রেকারে ট্রিপ করবে না। সার্কিট ব্রেকার যাতে ট্রিপ করে, এটা যাতে আমার যে উদ্দেশ্যে ব্যবহার করা, যে শর্ট সার্কিট হলে এতে লাইন অফ করে দেবে, সেই উদ্দেশ্য সাধন হবে না। তো সুতরাং আমরা যে বাড়ির মোট কারেন্ট যেটি পাবো সেটাকে 2 দিয়ে গুণ করব। সুতরাং এমসিসিবি বা ডিপিআইসি মেন সুইচের ক্ষমতা হবে 60 অ্যাম্পিয়ার। উল্লেখ্য, থাম্ব রুল অনুযায়ী মেন সুইচের ক্ষমতা 1.5 গুণ অর্থাৎ 50% হিসাব করেও বসানো যায়, যেটি আলোচনা করা হলো। এরপরে সাবমেন সুইচের ক্ষমতা নিরূপণ। ঠিক একইভাবে সকল লাইটিং সার্কিট এবং পাওয়ার লোডের জন্য এসডিবিতে একটি স্বতন্ত্র সার্কিট ব্যবহার করা হয়, একে সাবমেন সুইচ বলে। এমডিবি বা ডিবি থেকে একটি সার্কিটের তার এসডিবিতে আসে, যা পুরো লোড কারেন্ট বহন করে। এই তারের সাইজ মেন সার্কিট কারেন্টের 25% বেশি ধরা হয়, অর্থাৎ বর্তমান ক্ষেত্রে মেন সার্কিট কারেন্ট 29.78 অ্যাম্পিয়ার এর 25% বেশি হিসাবে এখানে সাবমেইনের ক্ষেত্রে আবার 25% বেশি ধরা হচ্ছে, অর্থাৎ 1.25 গুণ করা হচ্ছে। হলে তাহলে স্পেসিফিকেশন হবে এইরকম, এবং এই তারের সাইজের আসবে 7 মিলিমিটার স্কয়ার সাইজ বা 7 আরএম সাইজের তার ব্যবহার করতে হবে। এরপরে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এসডিবি মেন সুইচ বোর্ডে একটি ফেজ বাসবারে অনেকগুলো সাব সার্কিট ভিত্তিক সার্কিট ব্রেকার বসানো থাকে। এরা সাব সার্কিট কন্ট্রোল করে। যেহেতু প্রতিটি সাব সার্কিটের লোড কারেন্ট 5 অ্যাম্পিয়ারের নিচে হয়, সেহেতু প্রতিটি সাব সার্কিটে 5 অথবা 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার বসানো হয়। পাওয়ার লোডের জন্য 16 থেকে 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার প্রয়োজন। কাজেই এক্ষেত্রে ডবল পোল সার্কিট ব্যবহার করতে হবে। সুইচের সাইজ নির্ধারণ। সুইচ বোর্ডের একটি ইন্ডিকেটর যুক্ত কাটআউট বসানো উচিত। এই কাটআউটের ফিউজ তার উক্ত সার্কিটের লোড অনুযায়ী দিতে হবে এবং 250 ভোল্ট 5 অ্যাম্পিয়ার
বা 250 ভোল্ট 6 অ্যাম্পিয়ার রেটিং সম্পন্ন সুইচগুলো বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। সুইচের কন্টাক্ট পয়েন্টগুলো মজবুত ও হেভি দেখে নির্বাচন করা প্রয়োজন। তাহলে প্রিয় বন্ধুরা, এবার আমরা কি আলোচনা করলাম? চ্যানেল, সারফেস কন্ডুইট এবং কনসিল কন্ডুইট ওয়্যারিং এর জন্য প্রয়োজনীয় মালামালের তালিকা এবং মেইন সার্কিট এবং সাব সার্কিটের লোড ক্যালকুলেশন। কিভাবে লোড ক্যালকুলেশন হয়? এর আগের একটি ক্লাসও ছিল, আজকেও আসছে। সামনে আবারও হয়তো আর থাকবে। তার মেইন সুইচ, সাব মেইন সুইচ এবং সুইচের আকার নির্ধারণ করা হলো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। সুতরাং তোমরা মনোযোগ দিয়ে এটি দেখবে এবং এই সাবজেক্টের এই অংশগুলি প্রতিটি ক্লাসই তোমাদের জন্য আ ফ্রুটফুল এবং এটা প্রয়োজন। তোমাদের বাস্তব জীবনে এসব কাজে লাগবে। তো সুতরাং তোমরা এই সাবজেক্টটি ভালো করে এনজয় করো, পড়ো এবং এমনভাবে পড়ো যাতে তোমরা বাস্তব জীবনে কাজে লাগাইতে পারো। ঠিক এইজন্যই তোমরা তোমাদের বাড়িতে বসে তোমাদের এখানে আমি কিছু কাজ দিয়ে দিলাম যে একটি ছোট স্কুলের প্ল্যানিং এবং এস্টিমেট তৈরি করো। তারপরে ২ নম্বরে আছে তার মেইন সুইচ এবং সাব মেইন সুইচ এবং সুইচের আকার নির্ধারণ করো। সুতরাং এই কাজগুলি করে তোমার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকের নিকট অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে এবং নেক্সট ক্লাসে আমার সাথেই থাকবে। এই নবম অধ্যায়ের এস্টিমেটের সামারি শীট তৈরি করা হবে এবং দশম অধ্যায়ের নিয়েও আলোচনা থাকবে যে একটি সার্ভিসম্যান অর্থাৎ পোল থেকে বাড়ির মিটার পর্যন্ত যে লাইনটা আসবে সেই লাইনের জন্য মালামালের শিডিউল প্রস্তুত, এস্টিমেট এটি ইত্যাদি নিয়ে ক্লাস থাকবে। তো প্রিয় বন্ধুরা, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ফেসবুক লাইভে আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।